নমস্কার বন্ধুরা, লেখায় কথায় মুকুতা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজকে আমার পরের গল্প নিয়ে উপস্থিত হয়ে গেছি তোমাদের সামনে। গল্প পাঠ শুরুর আগে আমার সকল নতুন শ্রোতা বন্ধুদের কাছে আমার অনুরোধ, আমার গল্প লেখা এবং গল্পের উপস্থাপনা যদি তোমাদের ভালো লাগে তবে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রেখো। আর সেই সঙ্গে ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তাহলে শুরু করছি আজকের গল্প পাঠ। আমার লেখার ভাণ্ডার থেকে আজকে একটা মজার গল্প আমি তোমাদের পড়ে শোনাবো। গল্পের নাম বিধুবাবুর বিধান। আমাদের বিধুবাবু ওরফে বিধানশেখর হালদার সমনপুরা গ্রামের মস্ত লেখক, বিদ্বান মানুষ উনি। গ্রামের স্কুলে শিক্ষকতা করেছেন সারা জীবন। রিটায়ারের পরই ওনার মধ্যে লেখক হয়ে ওঠার লক্ষণ দেখা দিতে শুরু করলো। মাঝে মাঝেই অবশ্য ক্লাসের ছাত্রদের উনি গল্প শোনাতেন। ওনার গল্পের ভক্ত ছিল স্কুলের সকল ছাত্রছাত্রী। তখন সেই সব গল্প খাতায় অবশ্য লিপিবদ্ধ করেননি অথবা করার প্রয়োজন বোঝেননি, কিন্তু চাকরি থেকে অবসর নেওয়ার পর দিনের বেশিরভাগ সময়টাই তিনি লেখালেখি করে কাটাতে লাগলেন। ভদ্রলোকের প্রতিভাও অনস্বীকার্য। অল্প দিনের মধ্যেই ওনার লেখার বেশ নামডাক হলো। গ্রামের বিভিন্ন পত্রিকায় তার লেখা নিয়মিতভাবে প্রকাশ পেতে শুরু করলো। শহরের ছোটোখাটো ম্যাগাজিন থেকে লেখা পাঠানোর জন্য অনুরোধ আসতে শুরু করলো। বিধুবাবু এইসব নিয়ে বেজায় খুশি হলেন। নিজের সৃষ্টি যখন অন্য মানুষের আনন্দের কারণ হয়ে ওঠে তখন শিল্পীর থেকে সবচেয়ে বেশি খুশি আর কে হতে পারে। বিধুবাবুও কিন্তু তেমনই কখনো কোনো লেখার অনুরোধ উপেক্ষা করতেন না। যত ছোট সংস্থাই হোক না কেন উনি ঠিক লেখা পাঠাতেন। যদিও মনে মনে ওনারও একটা স্বপ্ন ছিল, দীপরত্ন পাবলিশিং হাউস, যারা বর্তমানে সবচেয়ে বড় পাবলিশিং হাউস, যাদের ম্যাগাজিন, নিউজ পেপার সারা রাজ্যের ঘরে ঘরে পৌঁছে যায়। এমনকি রাজ্যের বাইরেও যেসব বাঙালি পরিবার আছে তাদের কাছেও নিয়মিত রূপে মাসিক, ষান্মাসিক এবং বার্ষিক পত্রিকা উপস্থিত হয়। যাদের অনলাইন নিউজ পেপার সবচেয়ে বেশি ভিউ পায়, যাদের অনলাইন প্ল্যাটফর্মে লেখা পাঠাতে হলেও যথেষ্ট যোগ্যতা লাগে। সংক্ষেপে বোঝাতে গেলে সব পাবলিশিং হাউস একদিকে আর দীপরত্ন পাবলিশিং হাউস আর একদিকে, এমনই তার পরিচিতি, জনপ্রিয়তা। বিধুবাবুর একমাত্র গুপ্ত ইচ্ছে হলো ওই দীপরত্ন পাবলিশিং হাউস যেন নিজে যেচে এসে ওনার লেখা গল্পগুলো নিয়ে একটি বই আকারে ছাপায়। বোঝাই যাচ্ছে বড়ই দামি সেই ইচ্ছে। সদ্য লেখক হয়ে ওঠা একজন মানুষের জন্য এমন ভাবনা ভাবার জন্যেও যথেষ্ট সাহস লাগে। সেখানে এই স্বাদ বা স্বপ্নের কথা কারোর কাছে প্রকাশ করার তো কোনো প্রশ্নই ওঠে না। তাই মনের গুপ্ত ইচ্ছেটি মনের কোণে সুপ্ত অবস্থায় রেখে বিধুবাবু প্রাণ খুলে শুধু লিখেই চলেছেন। বছর চারেকের মধ্যেই ওনার নাম লোকের মুখে মুখে প্রচারিত হতে লাগলো। বিধুবাবু অবশ্য শুধুমাত্র রহস্য গল্পই লেখেন। ওনার রহস্য রোমাঞ্চ সিরিজগুলি 8 থেকে 80 সবার মন কাড়ে। বহুবার ওনার ইচ্ছে হয়েছে অন্য ধারার গল্প লিখতে, যেমন হাসির গল্প, সামাজিক গল্প, দুঃখের গল্প অথবা প্রেমের গল্প। কিন্তু লিখতে বসলেই ওনার হাত আর পেনের যুগলবন্দি হঠাৎই কেমন যেন রহস্যের জাল বুনে ফেলে। ফলে বাধ্য হয়েই ওনাকে রহস্যের জাল খুলে বের হতে হয়, আর তার ফলেই আরও একটি নতুন রহস্য গল্পের জন্ম হয়ে যায়। তবে পাঠকরা যেহেতু এই সব রহস্য গল্প পড়ে অতিশয় আনন্দ লাভ করে, তাই অন্য ধরনের গল্প লেখার তাগিদটা সেভাবে কখনো জেগে ওঠেনি বিধুবাবুর মনে। দিন, মাস, বছর কাটতে লাগলো চোখের পলকে। 70 বছরে পদার্পণ করে বিগত 10 বছর লেখক হিসাবে আত্মপ্রকাশ করে কেমন আছেন বিধুবাবু, সেই নিয়েই একটি বিশেষ সম্মান সভার আয়োজন করেছিল সমনপুরা গ্রাম। সেই সভাতেই উপস্থিত ছিল তরুণ সাংবাদিক অজেয় সরকার। সে দীপরত্ন পাবলিশিংয়ের মতন অত বড় পাবলিশিং হাউস না হলেও মোটামুটি জনপ্রিয় একটি টিভি চ্যানেল এবং নিউজ পেপার সংস্থা, নাম বৈতরণী পাবলিশিং হাউস, সেখানকার এক সাংবাদিক। তার চেয়েও প্রয়োজনীয় তথ্য হলো সে আগে ওই দীপরত্ন পাবলিশিংয়েই কাজ করত, কিন্তু সেখানে তার যোগ্যতার সঠিক মূল্যায়ন হয়নি। এমন ক্ষোভেই সেই চাকরি ছেড়ে সে বৈতরণীতে যোগ দিয়েছে, যারা দীপরত্নর একেবারেই অসমকক্ষ রাইভাল।
আর বৈতরণীকে দ্বীপরত্ন সমকক্ষ রাইভাল কোম্পানি হিসাবে প্রস্তুত করাই অজেয় সরকারের একমাত্র এজেন্ডা। আর ঠিক সেই কারণেই বর্তমানে সবচেয়ে জনপ্রিয় লেখক, যার ভক্ত সব পরিবারের সব বয়সের সদস্যরা, সেই বিধানশেখর হালদারের ইন্টারভিউ ছাপিয়ে নিজেদের নিউজ পেপারের সার্কুলেশন বাড়ানোর অভিপ্রায় নিয়েই সমনপুরা গ্রামের এই সভাতে উপস্থিত হয়েছে অজেয় সরকার। যথারীতি সভা শেষ হতেই অজেয় উপস্থিত হলেন বিধুবাবুর সামনে। বললেন, নমস্কার বিধানশেখর বাবু, আমার নাম অজেয় সরকার, অর্থাৎ আমাকে জয় করা সম্ভব নয়। আমি আপনার একটি বিস্তারিত সাক্ষাৎকার আমাদের নিউজ পেপারে প্রকাশ করার বাসনা নিয়ে এখানে এসেছি। কারণ আমি জানি আপনার নাম বিধানশেখর, বিধান অর্থাৎ নিয়ম, আর শেখর অর্থাৎ শিরোভূষণ, অতএব আপনার কথা সর্বজনগ্রাহ্য হবেই। বিধুবাবু নামের এমন বিশ্লেষণ শুনে একটু ঘাবড়ে গেলেন। এর আগে কখনো নিজের নামের অর্থ নিয়ে এইভাবে কখনো ভেবে দেখেননি। চিরকাল উনি সকলের কাছে বিধুবাবু নামেই পরিচিত, ফলে সম্পূর্ণ নামটা কেমন যেন শুধু লেখার অক্ষরেই বেঁচেছিল, মাথার মধ্যে দাপাদাপি করেনি কখনোই, ফলে ওনার চিন্তাভাবনা বা কথার মধ্যেও কখনো তার প্রভাব পড়েনি। ছোকরা যে সংস্থা থেকে এসেছে সেটাও নেহাত ছোটোখাটো নয়, তার উপর আবার বিস্তারিত সাক্ষাৎকার ছাপবে বলছে। বিধুবাবুর মনে অবশ্য সবসময় দ্বীপরত্ন পাবলিশিং হাউসের নামটাই উচ্চারিত হয়েছে, কখনোই তিনি অন্য কোনো পাবলিশিং হাউসের কথা ভেবে দেখেননি। তাহলে এই ছোকরাকে সাক্ষাৎকার দেওয়ার ঠিক কতটা প্রয়োজন আছে বা আদৌ প্রয়োজন আছে কিনা সেই বিষয়ে ভেবে দেখতে চাইলেন। সেই মতো অজেয় সরকারের কাছে 2 দিনের সময় চাইলেন। অজেয় বললেন, সময় চাইছেন, সময় দিতে আমার কোনো আপত্তি নেই, তবে একটা কথা আমি আপনাকে বলতে পারি। আমাদের কাগজে আপনার সাক্ষাৎকার প্রকাশিত হলে আপনার নাম যেমন ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠবে, তেমনি আমাদের কাগজও রাজ্যের সর্বত্র তার অস্তিত্ব স্থাপন করবে। ধীরে ধীরে রাজ্যের বাইরেও জনপ্রিয়তা পাবে। কি জানেন তো, আমার নাম অজেয়, অর্থাৎ কি না আমাকে জয় করা কারোর পক্ষেই সম্ভব নয়, ফলে আমি যা চাই তা হবেই। বিধুবাবুর আবারও কেমন গুলিয়ে গেল। ছোকরা বারবার খালি নিজের নামের অর্থ বলে কেন? মাথার ব্যামো ট্যামো নেই তো? না না, ভাবার সময় চেয়ে নিয়ে খুবই ভালো করেছেন। 2 দিনে বৈতরণী সম্পর্কে আর এই ছোকরা সম্পর্কে ভালো করে খোঁজ খবর নেবেন, তবেই সাক্ষাৎকার দেওয়ার কথা ভাববেন। নইলে বলা তো যায় না কি বলবেন আর ছোকরা কি ছাপবে, তারপর কোন অবাঞ্ছিত পরিস্থিতিতে পড়তে হবে। অজেয় সরকারের সম্পর্কে খোঁজ খবর নিয়ে বিধুবাবু বেজায় নিশ্চিন্ত হলেন। ছেলেটি যোগ্য বটে, নিজের যোগ্যতাতেই গত 3 বছরে বৈতরণীকে অনেকটাই জনপ্রিয় করে তুলেছে মানুষের মধ্যে। আরও খুশির খবর যে সে আগে দ্বীপরত্নতেই কাজ করত, সেখান থেকে চাকরি পরিবর্তন করে বৈতরণীতে যোগ দিয়েছে। যদিও দ্বীপরত্ন ছাড়ার কারণটা তিনি আন্দাজ করতে পারলেন না। যে সংস্থার সাথে কাজ করার জন্য সবাই উদ্বিগ্ন হয়ে থাকে, অজেয় সেই চাকরিতে ইস্তফা দিয়ে আরও ছোট একটি সংস্থায় যুক্ত হয়েছে। তবে এ কথা অনস্বীকার্য যে 5 বছরে দ্বীপরত্নতে তার যা গ্রোথ রেট, 3 বছরে বৈতরণীতে তার গ্রোথ রেট কিন্তু অনেক বেশি। 2টো বড় বড় প্রমোশন পেয়ে বসে আছে ছোকরা, অতএব তার বুদ্ধিমত্তা নিয়ে তো প্রশ্ন করা চলে না। নিশ্চয়ই কোনো বিশেষ কারণেই সে চাকরি পরিবর্তন করে থাকবে। এক্ষেত্রে বিধুবাবুরও একটু লাভ হতে পারে। সে অজেয়র কাছ থেকে দ্বীপরত্ন সম্পর্কে কিছু তথ্য পেয়ে যেতে পারে। তার স্বপ্ন পূরণের ঠিক কতটা কাছে তিনি রয়েছেন সে সম্পর্কেও একটা আন্দাজ করতে পারবেন। বলা তো যায় না এই অজেয় সরকারের কারণেই হয়তো ওনার স্বপ্ন পূরণ হয়ে গেল। মনে মনে বেশ খুশি হলেন বিধুবাবু। চটপট নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন অজেয়কে। যথা সময় সাক্ষাৎকার শুরু হলো। বিধুবাবুও মনে মনে নিজেকে গুছিয়ে রেখেছিলেন। অজেয় সরকারের প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে চললেন। কিভাবে তিনি লেখার জগতে আত্মপ্রকাশ করলেন, কিভাবে ছোটবেলা থেকে শুধুমাত্র গোয়েন্দা কাহিনী পড়তে পড়তে তার মনে গোয়েন্দা গল্পের লেখক হয়ে ওঠার ইচ্ছে জন্মেছে, কিভাবে তার কল্পনা রহস্যের জাল বনে পাঠকদের ভালোবাসা পেয়ে কিভাবে প্রতিনিয়ত তিনি তার লেখনীকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করে চলেছেন, সব কিছু নিয়ে বর্ণনা করে গেলেন। পরদিনের বৈতরণী কাগজে বিধুবাবুর সাক্ষাৎকার ছেপে বার হতেই বিধুবাবুর কাছে অভিনন্দন সূচক বার্তা আসতে শুরু হলো।
জনগণের অভিনন্দন এবং শুভেচ্ছা বার্তায় ভরে উঠতে লাগলো তার মোবাইল ফোনের মেসেজ বক্সটি। টানা 3 দিন শুভেচ্ছা বার্তা আসতেই থাকলো। আর সেই দিনই সন্ধ্যাবেলা এলো সেই বহু প্রতীক্ষিত ফোন কল। হ্যালো, নমস্কার, আমি দীপরত্ন পাবলিশিং হাউস থেকে শর্মিয়া রায় কথা বলছি। একবার কি মিস্টার বিধানশেখর হালদার মহাশয়ের সাথে কথা বলতে পারি? বিধুবাবু কিছুক্ষণ নীরব হয়ে গেলেন। ঠিক শুনলেন কি নামটা? দীপরত্ন পাবলিশিং হাউস। তারপর বললেন, নমস্কার, আমি বিধানশেখর হালদার কথা বলছি। স্যার, আমাদের পাবলিশিং হাউস আপনার 2টি সম্পূর্ণ নতুন গল্প নিয়ে একটি বইতে ছাপাতে ইচ্ছুক। আমাদের আগামী প্রতিভা নামের পত্রিকাতে, যেখানে আমরা নতুন লেখক লেখিকাদের সৃষ্টিকে প্রকাশ করার চেষ্টা করে থাকি, সেই পত্রিকার জন্য আমাদের পাবলিশিং হাউসের তরফ থেকে আপনার কাছ থেকে 2টি অপ্রকাশিত গল্প চাওয়া হচ্ছে। আপনি হয়তো জানেন, এই পত্রিকাতে আমরা নতুন লেখক লেখিকাদের প্রত্যেকের 2টি করে ভিন্ন ধারার গল্প প্রকাশ করে থাকি। আপনি তো রহস্য রোমাঞ্চ সিরিজ লিখে সকলের মন জয় করেই নিয়েছেন। আমাদের পত্রিকায় তাই 2য় গল্পটি হবে আপনার অন্য ধারার। সেটা সামাজিক গল্প হতে পারে, প্রেম বিষয়ক গল্প হতে পারে, কল্পকাহিনী হতে পারে, অথবা হাসির গল্প, সেটা আপনার ইচ্ছে। লেখা পাঠানোর তারিখ আর শব্দ সংখ্যা এবং অন্যান্য বিস্তারিত কিছু তথ্য নিয়ে আপনাকে ইমেলে যোগাযোগ করা হবে। আপনি কি আমাদের প্রস্তাবে রাজি, স্যার? মুগ্ধ হয়ে বিধুবাবু এতক্ষণ শুনলেন শর্মিয়ার সব কথা। মনে মনে ভাবলেন, এত তাড়াতাড়ি এইভাবে ওনার স্বপ্ন সার্থক হতে চলেছে? এমনি করেই কি তবে সুবর্ণ সুযোগ আসে? আমার একার বই না হোক, আমার দুটো গল্প তো ওরা প্রকাশ করতে চাইছে, সেও তো কম কথা নয়। আর কিচ্ছু না ভেবে বিধুবাবু বললেন, আমি রাজি। আপনাদের কথা মতন নির্দিষ্ট শব্দের মধ্যেই 2টো নতুন গল্প আমি লিখে পাঠিয়ে দেব সময়ের মধ্যেই। শর্মিয়া বললেন, অনেক ধন্যবাদ স্যার। এই লেখা ছাপানোর পরিবর্তে আপনি যে পারিশ্রমিক পাবেন সেই বিষয় এবং আরও কয়েকটি অন্যান্য বিষয়ে সামনাসামনি কথা বলে নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে মিস্টার নবীন ব্যানার্জি কাল আপনার বাড়িতে উপস্থিত হবে। কোনো অসুবিধে নেই তো স্যার? বিধুবাবু বললেন, না, একদমই অসুবিধে নেই, আমি অপেক্ষা করব। ধন্যবাদ স্যার, ফোন রাখছি। ফোন ছাড়ার পর বিধুবাবু কী যে আনন্দে ভেসে গেলেন উনি নিজেই জানেন না। গুনগুন করে গান গাইতে লাগলেন সারাক্ষণ। লেখার খাতা নিয়ে বসেই পড়লেন, লিখতেও শুরু করে দিয়েছিলেন। তারপরেই হঠাৎ মনে পড়ল, ওরা তো এখনও শব্দ সংখ্যা নিয়ে ইমেল পাঠায়নি। তারপর উঠে গিয়ে কম্পিউটারটা চালালেন। বসে বসে ইমেল ঘাঁটতে ঘাঁটতে দেখলেন ইমেল এসেছে বটে। লেখালেখি তো চলছিলই। সমস্যাটা হলো যখন বিধুবাবু 2য় গল্প লিখতে বসলেন। প্রথম গল্পটা রহস্য গল্প। দীপরত্ন পাবলিশিংয়ের সমস্ত বিধি নিয়ম মেনে সেই লেখা কমপ্লিট। দীপরত্ন পাবলিশিংয়ের শর্ত অনুযায়ী 2য় গল্পটি হবে অন্য ধারার, আর সেটাই হলো সমস্যা। বিধুবাবু তার 10 বছরের লেখক জীবনে একটিও রহস্য গল্প ছাড়া অন্য গল্প লেখেননি। লিখতে বসলেই তো লেখার চরিত্রগুলো কেমন যেন সন্দেহজনক হাবভাব দেখাতে শুরু করে, আর তারপরেই ঘটিয়ে ফেলে কোনো একটা অবাঞ্ছিত ঘটনা, যার উৎস এবং কার্যকারণ খুঁজতে গিয়ে নিজের অজান্তেই উনি লিখে ফেলেন আর একটি রহস্য গল্প। সমস্যাটা বড়ই অদ্ভুত। বিধুবাবু ছাড়া অন্য কোনো লেখক লেখিকার এমন সমস্যা হয় বলেও শোনেননি কখনো। ফলে সমস্যাটার সমাধানেরও কোনো কুলকিনারা পাচ্ছেন না। একবার ভাবলেন হাসির গল্প লিখবেন। তারপর ভাবলেন, হাসির গল্প ব্যাপারটা তো সহজ নয়। গোয়েন্দা তদন্ত করার সময় অথবা রহস্য সমাধানের সময় মাঝে মাঝে হাস্যকর পরিস্থিতি তৈরি হয় ঠিকই, তাই বলে গোটা একটা গল্প ধরে শুধু হাসির মুহূর্ত তৈরি হবে, এ তো কম কথা নয়। না, তার চেয়ে দুঃখের গল্প লেখা ভালো। কিন্তু দুঃখের গল্প তো দুঃখ দিয়ে শেষ হবে, মানুষের মনে ব্যথাটা রয়ে যাবে। মানুষের মনে ব্যথা রয়ে যাবে এমন গল্প লেখা মোটেই উচিত নয়। গল্পের সবসময় হ্যাপি এন্ডিং হওয়া উচিত। তাহলে প্রেমের গল্প লেখা যাক। মনে মনে 2টি চরিত্র ভেবে নিলেন, অর্পিত আর অন্তরা। তারা ছোটবেলার বন্ধু। বড় হতে হতে কিভাবে তাদের মধ্যে সুন্দর একটা বন্ধুত্ব তৈরি হয় এবং ধীরে ধীরে সেই বন্ধুত্ব কিভাবে বিবাহ অবধি গড়ায়, সেই নিয়েই গল্প। তারপর ভাবলেন, বাহ, ভালো প্লট, এইটা নিয়ে একটা মিষ্টি প্রেমের গল্প ঠিকই লিখে ফেলতে পারবো।
লিখতে শুরুও করে দিলেন। অর্পিত আর অন্তরা বড় হয়ে উঠতে লাগলো। তাদের মধ্যে বন্ধুত্বও জোরদার হতে থাকলো। দিব্যি চলছিল। যেই তারা কলেজে ভর্তি হলো অমনি ঘটল বিপত্তি। কিভাবে যেন কলেজ ফেস্টের দিন উধাও হয়ে গেল অন্তরা। অর্পিত সহ অন্যান্য সব বন্ধুরা তাকে খুঁজে খুঁজে হয়রান, কোথাও পেল না ওকে। হঠাৎ জানা গেল অন্তরা কিডন্যাপ হয়েছে। মুক্তিপণ হিসাবে চাওয়া হয়েছে অন্তরার ঠাকুমার চুনি বসানো 7 নলি হার। ব্যাপারটা শুনেই অর্পিত আন্দাজ করে ফেলল কিডন্যাপার ওদের পরিবারেরই কেউ একজন হবে, যে হারটা সম্পর্কে খুব ভালোভাবে জানে। মতো অবস্থায় মাথা আপনি রহস্য সমাধানের পথে ছোটে। অর্পিতেরও ছুটল। অন্তরার পরিবারের সকলের সাথে কথা বলতে বলতে বুঝে ফেলল কে হতে পারে সেই কিডন্যাপার। পুলিশের সাহায্য নিয়ে ফাঁদ পাতল তার জন্য, আর যথারীতি কিডন্যাপার ধরাও পড়ে গেল। অন্তরা আর অর্পিতের বিয়েও হয়ে গেল। লেখা শেষ হতেই বিধুবাবু বুঝলেন এটাও ডিটেকটিভ স্টোরি হয়ে গেছে। অতএব আবার নতুন পথে ভাবনা শুরু হলো। এবার ভাবলেন একেবারে নতুন একটা গল্প লিখবেন, সামাজিক গল্প। কিভাবে গরিব সনাতন মাঝি দারিদ্রতার সঙ্গে লড়াই করে তার মাতৃহারা একমাত্র কন্যা সন্তানটিকে বড় করে তুলছে সেই গল্প। গল্প ভালোই এগোতে লাগলো। সনাতন মাঝি তার একমাত্র কন্যা চম্পাকে বড় করতে লাগলো বাইরের দুনিয়ার সমস্ত রকম বাধা বিপত্তিকে জয় করতে করতে। হঠাৎ তার মধ্যে কোথা থেকে যেন এসে পড়ল সনাতন মাঝির স্ত্রী জ্যোৎস্নার মৃত্যু প্রসঙ্গ। সেই মৃত্যু নাকি স্বাভাবিক মৃত্যু নয়, হত্যা। নৌকার মালিক দুর্জয় সান্যালের বেআইনি ব্যবসার কথা জেনে গিয়েছিল সনাতনের স্ত্রী জ্যোৎস্না, আর সেই জন্যই নৌকার মালিক দুর্জয় ভাড়াটে গুন্ডা লাগিয়ে খুন করিয়েছে জ্যোৎস্নাকে, তাও আবার এমনভাবে যেন মনে হয় জ্যোৎস্না আত্মহত্যা করেছে। ব্যাস, এই সব ব্যাপারে লিখতে লিখতে যথারীতি সনাতন মাঝি হয়ে উঠল সনাতন গোয়েন্দা, আর দুর্জয় সান্যালকে পুলিশের হাতে তুলে দেওয়ার মধ্যে দিয়ে শেষ হলো গল্প। মাথায় হাত দিয়ে বসে পড়লেন বিধুবাবু। এ তো মহা সমস্যা। যে গল্পই লিখতে যান ঠিক তার মধ্যে কোনো রহস্য ঢুকে পড়ে। এদিকে সময় তো প্রায় শেষ হয়ে এলো। দ্বিতীয় গল্পটা উনি কিছুতেই লিখতে পারছেন না, অথচ দীপরত্ন পাবলিশিং থেকে তার লেখা ছাপা হয়ে বেরোবে এটাই তো তার একমাত্র স্বপ্ন। এখন সেই স্বপ্ন পূরণের এত কাছে এসে শেষে কিনা লিখতে পারছেন না। এরকমও মুশকিলে যে পড়তে হবে উনি তো ভাবতেই পারেননি। কতভাবে অন্য ধারার গল্প ভাবতে চেষ্টা করলেন, অথচ একটা গল্প সঠিকভাবে দানা বাঁধছিল না। যে ঘটনার বর্ণনাই দিতে যান সেই ঘটনার পিছনেই লুকিয়ে থাকে গাঢ় একটা রহস্য। উপায় না দেখে ফোন লাগালেন অজেয় সরকারকে। ব্যাপার শুনে অজেয় তো চঞ্চল হয়ে উঠল। কি বলছেন বিধানশেখরবাবু, আপনি দীপরত্ন পাবলিশিংয়ের জন্য গল্প লিখছেন? আপনার কোনো ধারণা আছে ওরা কতটা নির্বোধ? ট্যালেন্ট কাকে বলে ওরা কি আদৌ জানে? ট্যালেন্টের কিভাবে কদর করতে হয় ওরা শেখেনি মোটেই। ওদেরকে লেখা পাঠানো মানে অপাত্রে দান। আপনার লেখার কদর ওরা কিচ্ছু বুঝবে না, কোনো রকম সম্মান দেখাবে না আপনাকে। ওরা শুধু বোঝে ব্যবসা, গুণের কদর করতে ওরা জানে না। আমার কথা যদি শোনেন তবে ওদের জন্য নয়, নিজের জন্য গল্প লিখুন। আপনি যে লেখার ধরন লেখেন সেটা কেন আপনি পাল্টাবেন ওদের জন্য? আপনি তো রহস্য রোমাঞ্চ গল্পের লেখক, যা লিখে আপনি আনন্দ পান আপনি তাই লিখবেন। ওদের কথা শুনে আপনি নিজের লেখার ধরন বদলাবেন না, বদলালে কিন্তু আপনি ভুল করবেন। শিল্প সৃষ্টির আনন্দ শুধুমাত্র শিল্পীর একার। সেই সৃষ্টি অন্য কারোর কাছে গ্রাহ্য হোক বা না হোক, তার জন্য শিল্পী কখনোই তার শিল্প সৃষ্টি থেকে নিজেকে বঞ্চিত করতে পারে না। ওদের পত্রিকার জন্য নয়, আপনি লিখুন আপনার নিজের জন্য। নিজেকে ভালোবেসে লিখুন, ওদের শর্ত মেনে নয়। তাতে ওরা যদি আপনার গল্প না ছাপায় না ছাপাবে, কি এসে যায় তাতে? সব ভুলে যান। শুধু মন খুলে নিজের মতো করে নিজেকে ভালোবাসে লিখে চলুন। ছোকরা যখনই কিছু বলে একেবারে গুলিয়ে দেয়। মহা মুশকিল তো। আমি কোথায় ভাবলাম ও আমার সমস্যার একটা সমাধান বার করে দেবে, তা নয়, বলে কি না ওদেরকে গল্প পাঠানো মানে অপাত্রে দান। আমার লেখার কদর করবে না ওরা? আরে বাবা, নাই যদি করবে তাহলে ওরা লেখা চাইলো কেন?
আমার কত বছরের স্বপ্ন দীপরত্ন পাবলিশিং থেকে আমার গল্প ছাপা হয়ে বেরোবে। আজকে সেই স্বপ্ন পূরণের এত কাছে এসে গেছি আমি, সেখান থেকে সরে আসব? না না, আমি বরং একবার ওদের সাথেই কথা বলে দেখি, আরও 2-3 দিন সময় চেয়ে নিই। তাহলে নিশ্চয়ই একটা অন্য ধারার গল্প আমি লিখে ফেলতে পারবো। এইসব ভেবে বিধুবাবু ফোন লাগালেন শর্মিয়া রায়কে। হ্যালো, কে বলছেন? আমি বিধানশেখর হালদার বলছি। আচ্ছা স্যার, বলুন কী ব্যাপার? আসলে লেখা জমা দেবার ব্যাপারে আমার আরও 2-3 দিন সময় লাগবে। একটা লেখা রেডি হয়ে গেছে, দ্বিতীয়টির জন্যই সময় চাইছি। মাফ করবেন স্যার, আমি ঠিক বুঝতে পারছি না কোন লেখা জমা দেওয়ার কথা বলছেন। দয়া করে একটু যদি সবিস্তারে বলেন। সে কি, আপনি তো সেদিনকেই আমাকে ফোন করে আমার সাথে লেখা পাঠানোর ব্যাপারে কথা বললেন। নিশ্চয়ই বলে থাকবো স্যার, আমি এখানে সারাদিনে কয়েকশো ফোন কল অ্যাটেন্ড করি। বেশিরভাগ কলই আমাদের পত্রিকায় লেখা পাঠানোর বিষয়ই হয়ে থাকে, তাই মনে রাখা সম্ভব হয় না স্যার। আমার নামটাও কি চিনতে পারছেন না? আপনাদের আগামী প্রতিভা পত্রিকার জন্য লেখা চেয়ে আপনিই ফোন করেছিলেন আমাকে। সরি স্যার, আমাদের পত্রিকাতে লেখা পাঠানোর জন্য হাজার হাজার নতুন প্রতিভাসম্পন্ন লেখক এবং লেখিকাদের সাথে আমি কথা বলি। সেখানে কারোর নাম আলাদা করে মনে রাখা সম্ভব হয় না। কাইন্ডলি আপনি যদি আপনার ফোনের ডেট এবং টাইমটা বলতে পারেন, তাহলে আমি আমাদের প্রিভিয়াস কনভারসেশন আমাদের রেকর্ডিং লিস্ট থেকে শুনে নিতে পারি। তাহলে ফার্দার আপনার সাথে কথা বলতে আমার খুব সুবিধে হবে। ও, বুঝলাম। ঠিক আছে, প্রয়োজন হলে আমি পরে ফোন করব, এখন রাখছি। কিন্তু স্যার, আপনি ফোন কলের ডেটটা বললেই তো। না না, ঠিক আছে, পরে কথা বলবো। ফোন কেটে দিলেন বিধুবাবু। খানিকক্ষণ চুপ করে বসে বসে ভাবলেন। তারপর আবার ফোন লাগালেন অজেয় সরকারকে। বললেন, ভাবছিলাম তোমাদের নিউজ পেপারের জন্যই কিছু একটা লিখব, সেটাই বোধ হয়। বিধুবাবুকে কথা শেষ করতে না দিয়েই অজেয় বলে উঠল, স্যার, এটাই তো আমি চাইছিলাম, আপনি আমাদের কাগজের জন্য লিখুন। প্রতি শনিবার এবং রবিবার আমাদের গল্পের পাতায় শুধুমাত্র আপনার গল্প ছাপা হয়ে বেরোবে, বরাবর যত দিন আপনি চাইবেন। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এতে আপনার গল্প যেমন ছাপা হতে থাকবে আর আমাদের কাগজের সার্কুলেশনও তেমনই বাড়তে থাকবে। স্যার, আমার নাম কিন্তু অজেয় সরকার, আমাকে জয় করা কিন্তু সম্ভব নয়, তাই আমি যেটা বলছি সেটা হবেই। এই প্রথমবার অজেয় সরকারের কথার সম্পূর্ণ অর্থ বুঝতে পারলেন বিধুবাবু। অজেয়র কথায় সম্পূর্ণ সায় দিয়ে উনি বললেন, আমার নামও বিধানশেখর হালদার, অতএব আমার বিধান তো সকলের শিরোধার্য হতে বাধ্য। আজকের গল্প এখানেই শেষ হলো। আবার নতুন গল্প নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভীষণ ভালো থেকো। দেখা হবে পরের পর্বে। নমস্কার।